আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, এসএসসি 27 এবং 28 ব্যাচকে উদ্দেশ্য করে আমাদের যে বিশেষ করে আমি যে ফ্রি কোর্সটা নিয়ে এসেছি, এই কোর্সটা হচ্ছে আমাদের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ দুটার সম্মিলিতভাবে আর কি। একদিন হচ্ছে আমি জেনারেল ম্যাথ পড়াইলাম, আর একদিন হায়ার ম্যাথ পড়াইলাম, আবার পরবর্তী দিন আবার জেনারেল ম্যাথ, মানে একটা মানে একদিন পর পর আর কি। এটা আমি প্রতিনিয়ত হচ্ছে ভিডিওটা আপলোড করতে থাকবো। যাই হোক, আমি বাস্তব সংখ্যা নামক যে অধ্যায়টা, আমাদের বাস্তব সংখ্যা নামক যে অধ্যায়, অধ্যায় 1, এটার উপর আমি দুইটা ক্লাস নিচ্ছি। একটা হচ্ছে আমাদের একদম যা কিছু লাগে ওটার বেসিক, ওটার মধ্যে কিন্তু তেমন কোনো সূত্র নাই, জাস্ট কিছু বেসিক জিনিস যেগুলো আসলে আমাদের একটু সুন্দর করে জানতে হয়, এই জিনিসটা কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি। তো এরপর আমি এটার উপর যে এমসিকিউ ক্লাস, এই এমসিকিউ এর উপর আমি দু একটা খুব সুন্দর কিছু কনসেপ্ট আমি দেখাই দিছি। ওইগুলা কভার যে করতে পারবে তার ইনশাল্লাহ এমসিকিউ কভার হয়ে যাবে। তো ওই রকম ভাবে আজকে আমি অধ্যায় 2 অর্থাৎ সেট ফাংশন, এই অধ্যায়টার উপর আমি এরকম গুরুত্বপূর্ণ কিছু বেসিক জিনিস আজকে আলোচনা করব। এই বেসিক জিনিসগুলো যখন আমার আলোচনা শেষ হয়ে যাবে, তখনই আজকের ক্লাসটা আমাদের শেষ হয়ে যাবে। আমি আগামী দিন নিয়ে আসবো হচ্ছে এই অধ্যায়ের উপর এমসিকিউ ক্লাস। ওই এমসিকিউ ক্লাসে আমি এই অধ্যায় থেকে বিগত 10 বছরে 10-12 বছরে যে ধরনের এমসিকিউ গুলো বারবার আসছে দেখা গেছে, ওই এমসিকিউ গুলাই সমাধান করাবো। আর পরবর্তী ক্লাস হচ্ছে আমি এই অধ্যায় থেকে আসা যে সৃজনশীলগুলো আছে সেগুলো সমাধান করাবো। তার মানে এই অধ্যায়ের উপর আমার সর্বমোট ক্লাস হবে 3টা। যাই হোক, আমি সেট ফাংশনের যে বেসিক ক্লাস সেটা এখনই শুরু করতে যাচ্ছি। তো আমাদের এই অধ্যায়ের এই এগুলা পারার জন্য আমাদের খুব সুন্দর যে জিনিসগুলো জানতে হবে। আমাদের এই যে আমরা কোন একটা সেটকে বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের সি, অর্থাৎ বড় হাতের যে লেটার গুলা আছে সেগুলা দ্বারাই হচ্ছে আমি এগুলাকে কোন একটা সেটকে আমরা এই সমস্ত এ নামক সেট, বি নামক সেট দ্বারা আমরা প্রকাশ করতে পারি। তো এটাকে আমরা লিখতে পারি যেমন হচ্ছে 1 2 3, এরপর লিখতে পারতাম 3 4 5, এরপর হচ্ছে আমাদের যেমন এ বি সি ডি, এরকম আমরা কয়েকটা উপাদান হচ্ছে কমা দিয়ে দিয়ে লিখে এরপর হচ্ছে উভয় পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব। আর এই সম্পূর্ণ সেটকে আমরা বড় হাতের যে কোনো একটা ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করব। এই পদ্ধতিটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। আমরা সেটকে দুই ভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে আমাদের তালিকা, আরেকটা হচ্ছে সেট গঠন। তাহলে তালিকা হচ্ছে আমাদের এটা, অর্থাৎ কমা দিয়ে দিয়ে লিখলাম, তারপর হচ্ছে উভয় পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আমি কি করে দিলাম, আবদ্ধ করে দিলাম। যখন আমি কমা দিয়ে দিয়ে কয়েকটা জিনিস আমি লেখার পরে আমি দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিলাম, সেটাই হচ্ছে আমাদের সেট। এই সেট আমরা তালিকা পদ্ধতি, একটা তালিকার মাধ্যমে আমরা প্রকাশ করলাম। এখন এ নামক সেট, এটার মধ্যে আছে 1 2 3, তিনটা জিনিস আছে 1 2 এবং 3। দেখেন এখানে আরো স্পষ্ট বুঝতে পারবেন, এখানে আছে এ বি সি ডি, তার মানে চারটা আছে। এই প্রত্যেকটাকে আমরা বলি হচ্ছে উপাদান অর্থাৎ ভুক্তি। তাহলে এখানে এ হচ্ছে একটা উপাদান অর্থাৎ ভুক্তি। এই সি নামক যে সেটটা আছে আমাদের, এই সি নামক সেট, এই সেটের একটা উপাদান হচ্ছে এ অর্থাৎ ভুক্তি। এ একটা ভুক্তি, বি একটা ভুক্তি, সি একটা ভুক্তি, ডি একটা ভুক্তি। তার মানে এই সি নামক সেটের ভুক্তি হচ্ছে আমাদের চারটা। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে নাম্বার অফ সি, অর্থাৎ সি এর উপাদান সংখ্যা যেটা হচ্ছে আমরা 4 লিখতে পারি। আমরা নাম্বার অফ এ অথবা নাম্বার অফ বি, এটা আমরা 3 লিখতে পারি, কারণ তিনটা করে আমাদের উপাদান অর্থাৎ ভুক্তি আছে। এই কারণে আমরা নাম্বার অফ এ অথবা নাম্বার অফ বি আমরা 3 লিখতে পারি। এবার আমরা সেট গঠন বলতে কি বোঝায়, সেট গঠন হচ্ছে শুধুমাত্র আমাদের জাস্ট কিছু সংখ্যা এরকম না, আমাদের কিছু সেট নামক এই অধ্যায়ের কিছু চিহ্ন আছে, যেমন এই যে এটা, এই যে এরকম
এটাকে আমরা বলি হচ্ছে সাস দ্যাট। তারপর আমরা যে ইর মতো এটাকে বলি আমরা বিলংস টু। হ্যাঁ, এরকম আমরা কিছু গুরুত্বপূর্ণ চিহ্ন আমরা দেখতে পারি, যেখানে আমরা এরকম একটা সেটকে উভয় পাশে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করছি, মানে হচ্ছে সেট। ওই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এরকম কিছু চিহ্ন আমরা দেখতে পাই, বা কিছু বাংলা কিছু কথা থাকতে পারে। তো ওইটা হচ্ছে আমরা আসলে বলবো সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি হচ্ছে ওইটাই, কিছু বাংলা কথা থাকবে, বিলংস টু, সাচ দ্যাট, এরকম কিছু চিহ্ন, বা হচ্ছে আমাদের গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান অর ইকুয়াল, লেস দ্যান অর ইকুয়াল, এই ধরনের কিছু আহ, চিহ্ন, মানে এই চিহ্নগুলো যদি আমরা একটা সেটের মধ্যে যদি আমরা দেখতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো আমাদের এটা কিন্তু আমাদের খুবই সুন্দর, যে আমাদের এরকম একটা সেট আমাকে দিয়ে বলবে, সেট গঠনে আমাকে দিবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার এই কাজটাই করে, আমাকে সেট গঠনে দিবে, বলবে এটাকে তালিকায় নিয়ে প্রকাশ করো, মানে এটাকে তালিকার মাধ্যমে প্রকাশ করো, অর্থাৎ তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এই জিনিসটা আমাদের আসে। আচ্ছা, যাই হোক, এই আমরা তো বলছি যে কয় ধরনের ম্যাথ আসে ওই জিনিসগুলা পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। এখন হচ্ছে জাস্ট বেসিক জিনিসগুলা, এই অধ্যায়ের একদম সেট অংশ এবং ফাংশন অংশ, এই সকল বিষয়ের যা যা বেসিক জিনিস লাগে, বেশ কিছু বেসিক জিনিস আজকে আমি আলোচনা করবো, এতটুকুই। এখানে বোর্ডে আসা কোনো প্রশ্ন, বোর্ডে আসা কোনো কিছুই সমাধান আমরা করব না, কোনো একটা ম্যাথ আমরা আজকে সমাধান করব না, জাস্ট বোঝানোর জন্য, বেসিক জিনিস বোঝানোর জন্য যা কিছু লাগে ওই জিনিসগুলোই আলোচনা করব। এবার দেখেন, আমাদের এখানে এ নামক সেট, বি নামক সেট এবং সি নামক সেট, এই তিনটা সেটে আমরা হচ্ছে সসীম সেট বলতে পারি। সসীম সেট, সসীম সেট, অসীম সেট, এই দুইটা প্রকার আপনাকে আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সসীম সেট জিনিসটা কি আর অসীম সেট জিনিসটা কি। মনে রাখবেন, একটা সেট আমি সাপোজ লেখার পরে আমি যদি এটার মধ্যে বলতে পারি, যেমন এখানে তিনটা সেট আমাদের আছে, এই তিনটার ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারবো যে হ্যাঁ ভাইয়া, এ নামক সেটে আপনি তিনটা উপাদান লিখছেন, 1, 2 এবং 3, এটার মধ্যে তিনটা উপাদান আছে, তাহলে আপনি কয়টা উপাদান আছে সেটা কিন্তু আমি বলতে পারলাম। বি একটা সেট, এটার মধ্যে কয়টা উপাদান আছে, 3, 4 এবং 5, তিনটা উপাদান আছে, অর্থাৎ তিনটা যে উপাদান আছে সেটা কিন্তু আমি বলতে পারছি। এরপর সি নামক সেটের ক্ষেত্রে আমরা বলতে পারি এ বি সি ডি, চারটা উপাদান আছে, অর্থাৎ একটা সেটের মধ্যে কয়টা উপাদান আছে সেটা যদি আমি বলতে পারি, একটা নির্দিষ্ট করে আমার বলতে হবে যে এই কয়টা পদ আমার আছে, তাহলে সেটাই হবে আমার সসীম সেট। আর কিছু সেট আমি এরকম, যেমন আমি লিখলাম হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার সেট, এটা 1, 2, 3 থেকে শুরু করে একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত গিয়ে শেষ হবে, অর্থাৎ আপনি নির্দিষ্ট করে এখানে বলতে পারবে না, আসলে এরকম বলা যাবে না যেখানে কয়টা পদ আছে, বা ওই পদটা ওটাকে কোন একটা সংখ্যার মাধ্যমে আপনি প্রকাশ করতে পারবেন না। তো কথা ওইটাই, আপনার যে একটা সেট, এই সেটের মধ্যে কয়টা উপাদান আছে সেটা আপনি প্রকাশ করতে পারতেছেন না, মানে কয়টা উপাদান আছে সেটা আপনি বলতে পারবেন না, সেই সেটটাকে আমরা বলবো হচ্ছে অসীম সেট। অসীম বলতে বোঝায় কয়টা উপাদান আছে সেটা আমরা বলতে পারবো না। এরকম ভাবে আরো একটা আমরা জেড নামক সেট, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে একদম -1, 0, 1 কে অতিক্রম করে করে একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত, এটাকে আমরা বলি হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট। সকল পূর্ণ, এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার সেট, আর এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে ন্যাচারাল নাম্বার অর্থাৎ পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যার সেট, আর জেড হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার সেট। তো এই সেটগুলোর মধ্যে কয়টা করে পদ আছে এটা আমি কোন একটা ম্যাথমেটিশিয়ান বা একজন সায়েন্টিস্ট এটা বলতে পারবে না যেখানে কয়টা পদ এখানে আছে, এই কারণেই এটা হচ্ছে আমাদের অসীম সেট। আর এই সেটগুলো হচ্ছে আমাদের সসীম সেট, মানে কয়টা উপাদান আছে সেটা আমি বলতে পারতেছি, কয়টা উপাদান আছে বলতে পারলে সসীম,
না বলতে পারলে অসীম। এবং এন কে আমরা কি দ্বারা, এন বলতে আমরা কোন সেটকে মিন করি, অর্থাৎ এখানে আরো একটা জিনিস বোঝার বিষয়, যেমন এ নামক সেটের উপাদান হচ্ছে 1 2 3, তার মানে আমার এর মান 1 ও হতে পারে, 2 হতে পারে, 3 ও হতে পারে। কিন্তু এখানে এ নট ইকুয়াল 4 5 এগুলা, কারণ এ সেটের উপাদান তো আমার এখানে 4 এবং 5 এগুলা নাই। আমার এখানে উপাদান আছে হচ্ছে 1 2 এবং 3, অর্থাৎ আমার এ বলতে যে জিনিসটা বোঝায় এই এ এর মান আমার 1 2 অথবা 3 হতে পারবে। এখানে বির মান 3 4 এবং 5 এগুলা হতে পারবে। এগুলার বাইরে যেগুলো আছে ওইগুলো আমার আসলে বির মান এখানে হতে পারবে না। তেমনি ভাবে এখানে n বলতে আমার ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা বলতে এখানে 1 2 3 4 5 6 এগুলাকে মিন করে। আমি যদি এখানে বলি যে হচ্ছে 1.5 ইকুয়াল n, মানে n এর মান হচ্ছে 1.5, অর্থাৎ n এর মান 1.5 হতে পারে, কিন্তু আমার কথাটা কিন্তু মিথ্যা হয়ে যাবে, এটা কিন্তু সঠিক হবে না, কারণ এখানে কিন্তু 1.5 এটা কিন্তু আমার এই সেটের মধ্যে নাই। সুতরাং এটা হচ্ছে আমাদের এই জিনিসটাই বুঝতে হবে যে n নামক সেট আমরা যে জিনিসটা যে উপাদানগুলো লিখলাম, এই প্রত্যেকটা উপাদানই হচ্ছে আমার n এর মান হতে পারে, এই প্রত্যেকটা উপাদানই হচ্ছে আমার n এর মান হতে পারে। এখন আমি যদি বলি x belongs to b, এটা আমি লিখলাম। আচ্ছা, x belongs to b এইটা আসলে কি মিন করে? দেখেন, আমি যে বেসিক জিনিসগুলো বোঝাবো, এই বেসিক জিনিসগুলো যদি মানে আজকের এই ক্লাসটা যদি কেউ সম্পূর্ণ করেন, ওর সেটের যত বেসিক লাগে ওর বেসিক কভার হয়ে যাবে। আর এই বেসিক জিনিসগুলো ও যখন সুন্দর করে বুঝতে পারবে এবং যখন খাতায় নোট করবে এবং মাঝে মধ্যে ওইটা পড়বে, আমি কালকের পরের দিন কি করব, এই অধ্যায়ের উপর এমসিকিউ ক্লাস দিব, দেখবেন যে ও খুব সুন্দর করে ও কি করতে পারবে, বুঝতে পারবে। বীর মান কি হতে পারে, 3 4 এবং 5 এগুলাই তো আমার বীর মান হতে পারে। তাহলে বিলাংসের পরে বি আছে, বিলাংসের পরে বি আছে, বীর মান যেগুলা হতে পারবে, এই বিলংস টু থাকার কারণে সে বুঝাইতেছে আমার আগে যে এক্স আছে ওই এক্স এর মান আমার 3 4 এবং 5 হতে পারবে, অর্থাৎ এখানে বীর মান যেগুলা হবে এক্স এর মানও ওইগুলাই হবে। আবার যদি আমি বলি x belongs to c, তাহলে এখানে c এর মান হতে পারে a b c এবং d, এগুলা কিন্তু আমার c এর মান হতে পারে। এবং belongs to আগে আমার x থাকার কারণে x এর মান আমার a b c d এগুলা হতে পারবে। তাহলে belongs to বলতে আসলে কি বোঝায়, সেটার কাজ কি, সেটা আমাদের অনেক ম্যাথের মধ্যে দেখবেন যে এরকম লেখা থাকে x belongs to n, x belongs to z, অর্থাৎ n এর মান যেগুলা হতে পারবে, n এর মান 1 2 3 4 5 6 এগুলা সবই কিন্তু আমার n এর মান হতে পারে। তো এখানে বোঝাইতেছে যে n এর মান যেহেতু এই সবগুলাই হতে পারে এবং প্রত্যেকটাই হতেছে আমার x এর মানও হতে পারবে, এই প্রত্যেকটাই আমার কি হতে পারবে, x এর মানও হতে পারবে। অর্থাৎ belongs to দুই পাশে যে দুইটা জিনিস থাকবে n এবং x, দুইটা জিনিস আছে দুই পাশে, ওই দুইটা জিনিসের মান সবসময় সেমই হবে। এক পাশেরটার মান যা যা হতে পারবে অপর পাশেরটার মানও সেই জিনিসগুলা হতে পারবে। এরপর এরপর আমাদের খুবই গুরুত্বপূর্ণ আরো একটা জিনিস আমরা এখন দেখব, সেটা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট বলতে বোঝায় যে সেটের উপাদান সংখ্যা শূন্য, অর্থাৎ এখানে 4টা আছে, এখানে 3টা আছে, তো কয়টা উপাদান আছে সেটা আমি বলতে পারি, আর একটা উপাদানও নাই। অর্থাৎ আমার ফাঁকা সেট ফাঁকা সেট বলতে মানে ফাঁকা থাকবে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মাঝখানে ফাঁকা আছে। ফাঁকা বলতে মাঝখানে কোনো কিছু নাই, মাঝখানে কোনো কিছু নাই, তার মানে কি ফাঁকা। তো এটা আমাদের ফাঁকা সেটকে আমরা এটা দ্বারা প্রকাশ করতে পারি, অথবা আমরা যে এরকম দেওয়ার পর এটা দ্বারাও আমরা প্রকাশ করতে পারি, আমরা এটা দ্বারাও প্রকাশ করতে পারি, এটা দ্বারাও প্রকাশ করতে পারি। কিন্তু যখন আমি সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়ার পরে আমি মাঝখানে এটা দিব, এটা কিন্তু আমার ফাঁকা হবে না, কারণ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিন্তু আমার একটা কিছু আসছে, যার কারণে এটা আমার ফাঁকা সেট হবে না, যার কারণে আমার এটা কি হবে না, ফাঁকা সেট হবে না। ফাঁকা সেট বলতে সেকেন্ড ব্র্যাকেটের দুই পাশে আমার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে
একদম ফাঁকা থাকবে, অর্থাৎ কোনো কিছু থাকবে না, এটা অথবা এটা, এটা হচ্ছে আমার ফাঁকা সেট। অর্থাৎ উপাদান সংখ্যা কয়টা? একটা উপাদান থাকবে না, অর্থাৎ উপাদান সংখ্যা শূন্য। উপাদান সংখ্যা অর্থাৎ ভুক্তির সংখ্যা শূন্য, এটা হচ্ছে আমার ফাঁকা সেট। ফাঁকা সেট নিয়ে আর কথা বলার প্রয়োজন নাই। এরপর আমরা পরবর্তীতে যাব হচ্ছে ভ্যান চিত্র। আমরা কোন একটা সেট, এই সেটকে আমরা কোন একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। আমরা মনে রাখবো সেটকে প্রকাশ করা হয় কোন চিত্রের মাধ্যমে। একটা সেট, কোন যে কোনো সেট, ওই সেটকে আমরা একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি, এবং ওই চিত্রটাকে আমরা বলবো হচ্ছে, অর্থাৎ একটা সেটকে আমরা যে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি ওই চিত্রটাই হচ্ছে আমাদের ভ্যান চিত্র। জাস্ট এতটুকু মনে রাখেন। এরপর হচ্ছে আমাদের উপসেট। উপসেট বলতে বোঝায়, যেমন এ নামক একটা সেট লিখলাম আমি হচ্ছে 1 2 এবং 3। উপসেট বা পাওয়ার সেট, আমরা এটার আগে পি লিখতে পারি, এটা হচ্ছে আমাদের পাওয়ার সেট। তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমরা যেমন এখানে একটা উপাদান নিয়ে আমরা একটা সেট তৈরি করতে পারি, একটা করে নিয়ে, অথবা আমি দুইটা করে নিয়েও কিন্তু একটা সেট থেকে আমরা আরো অসংখ্য সেট তৈরি করতে পারি। আবার এই তিনটা নিয়েও আমরা একটা সেট তৈরি করতে পারি। আবার এখানে ফাঁকাও একটা সেট তৈরি করতে পারি। তো এই যে তাহলে 1 2 3 নামক যে সেট, এটার পাওয়ার সেট, অর্থাৎ প্রথমে একটা ফাঁকা নিলাম, এরপর একটা করে নিলাম, এরপর দুইটা করে নিলাম, এরপর তিনটা, যে কয়টা ছিল সবগুলাই নিলাম। আচ্ছা, তাহলে একটা সেট থেকে কি আমরা আরো অনেকগুলা সেট পাই। এই প্রত্যেকটা সেটই হচ্ছে আমার এই সেটের উপসেট। অর্থাৎ একটা সেট থেকে যে আমরা আরো অসংখ্য সেট পাইলাম, এই অসংখ্য, এই প্রত্যেকটা সেটই হচ্ছে আমাদের এই সেটের উপসেট। আমার এটার উপাদান কয়টা? এটার উপাদান হচ্ছে আমার n। n যদি 3 হয়, নাম্বার অফ a সমান যদি 3 হয়, নাম্বার অফ p অফ a, মানে p অফ a সেটের উপাদান হবে আমাদের 2^3। অর্থাৎ এর জায়গায় যখন p অফ a আসলো, তখন উপাদান হয়ে যাবে 2^n। n হচ্ছে মানে আমার যে সেটটা থেকে আমরা অসংখ্য সেট বের করলাম, ওই সেটের উপাদান কয়টা ছিল সেটা। তাহলে আমরা উপসেট সংখ্যা নির্ণয় করার জন্য আমরা 2^n এটা অ্যাপ্লাই করতে পারি। আর প্রকৃত উপসেট হচ্ছে 2^n থেকে 1 বিয়োগ করে দিলে আমাদের প্রকৃত উপসেট বের হবে। প্রকৃত উপসেটের ক্ষেত্রে আমরা এই যে এটা বাদ দিব। এটা আসলে উপসেট বলতে শুধুমাত্র ওই সেটটাই আমরা এখানে লিখি, এটাকে আমরা আসলে প্রকৃত উপসেট বলি না। প্রকৃত উপসেটের মধ্যে আমার এই 7টা পড়বে। যাই হোক, আমরা প্রথমে একটা ফাঁকা নিব, এরপর একটা করে, এরপর দুইটা দুইটা করে নেব, এরপর তিনটা নেব, আবার তিনটা তিনটা করে নিয়ে আবার শেষে যদি 4টা থাকে তাহলে ওই 4টা একসাথে নিব। এরকম ভাবে আমরা পাওয়ার সেট, এবং প্রত্যেকটা সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব, এবং সবগুলোর দুই পাশে আমরা আবারও সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিব। এটা হচ্ছে আমার পাওয়ার সেট, অর্থাৎ শক্তি সেট। অর্থাৎ এইভাবে আমরা একটা সেট থেকে আমরা অসংখ্য সেট পাই, এটাকে বলে আমরা উপসেট। তো এই জিনিসগুলো একটু বোঝানোর চেষ্টা করলাম। এখন আরো একটা জিনিস আমাদের জানতে হবে, এখানে আমরা এই সেটটা থেকে যে আমরা আরো বেশ কিছু সেট পাইছি, এই সেটগুলো আমরা সাপোজ বি সি ডি এগুলা দ্বারা প্রকাশ করি। যেমন বি নামক সেট ধরেন যে 1,2, সি নামক সেট ধরেন যে 2, আর ডি নামক সেট ধরেন যে 1 2 3। এই উপসেটগুলোকে আমি পাইছি না, এই সেটটা থেকে, এ নামক সেট থেকে যে আমরা আরো বিভিন্ন ধরনের সেট পাইছি, প্রত্যেকটা হচ্ছে আমাদের উপসেট। ওই উপসেটগুলোকে আমি বি এবং সি এবং ডি দ্বারা প্রকাশ করলাম। তাহলে এটা আমরা লিখতে পারবো হচ্ছে, এই যে এটা হচ্ছে আমার উপসেট চিহ্ন, এটা আমরা বি লিখতে পারি,
এরপর হচ্ছে এ উপসেট আমরা সি লিখতে পারি, এভাবে আমরা প্রকাশ করতে পারি এ উপসেট ডি। এখন এখানে আমরা এই যে এটা চিহ্ন এখানে দিব, কিন্তু এই দুটার ক্ষেত্রে দিব না। কেন? এখানে এ বলতে আসলে যে সেটকে বোঝায়, এটা যে উপসেট এটা বলতে কিন্তু সেটাকে বোঝাইতেছে। এই কারণে আসলে দুটা যেহেতু সমান, এটাকে সমান বানানোর জন্য এই চিহ্নটা আমরা দিই। আর এটা দ্বারা বোঝায় হচ্ছে এ সেটের একটা উপসেট হচ্ছে ডি। এটা বোঝা যাচ্ছে যে এ সেটের একটা উপাদান মানে একটা উপসেট হচ্ছে সি। উপসেট চিহ্ন এটাকে বলা হয় আমাদের উপসেট চিহ্ন। তো উপসেট চিহ্নটাও একটু বলে দিলাম। উপসেটের পরে দেখলে আমাদের কি নিয়ে আলোচনা করা যায়। ক্লাসটা একটু লেন্দি হতে পারে, তো ধৈর্য সহকারে মানে এক বসে না দেখতে পারলেও সম্পূর্ণ দেখবেন। এখানে আমাদের আরো সুন্দর একটা জিনিস আছে, সেটা হচ্ছে সেটের অন্তর, অর্থাৎ আমাদের বাদ অথবা মাইনাস বলতে এই দুইটা চিহ্ন আছে। এই বাদ এবং মাইনাস এই দুইটা চিহ্নর কাজ কি, এই দুটো আমরা কিভাবে কাজ করি, এই জিনিসটা এখন বলার চেষ্টা করব। মানে যে প্রশ্নগুলা বারবার পরীক্ষায় আসে সেগুলোর সমাধান করার জন্য যা কিছু লাগে সবকিছুই ধাপে ধাপে সামনে আসতেছি এবং আলোচনা করতেছি। সবকিছুই আসলে আলোচনা করব এই সম্পূর্ণ অধ্যায়ে। ক্লাস 10 ঘন্টা হলেও অসুবিধা নাই, কিন্তু একটা টপিক একটা চুল পরিমাণে বাদ দেওয়ার চেষ্টা করব না, ইচ্ছা নাই বাদ দেওয়ার। যা কিছু আছে সব আলোচনা করব। তখন আমি এ নামক সেট লিখছিলাম হচ্ছে 1 2 3, আর বি নামক সেট লিখছিলাম হচ্ছে 3 4 5। আমরা দুইটা জিনিস নির্ণয় করব, এ বাদ বি, বি বাদ এ, এই দুইটা। আরেকটা জিনিস মনে রাখবেন, বাদ এবং মাইনাস দুটার কাজ একদম পুরোপুরি সেম। বাদ এবং মাইনাস, বাদ এবং মাইনাস এই দুইটার কাজ একদম পুরোপুরি সেম। এ বাদ বি, এ বলতে 1 2 3, এটা বাদ হচ্ছে বি সেট অর্থাৎ 3 4 5। এটা করব, এটা করলে আমাদের কি আসবে দেখেন। এই বাস বলতে বোঝায় প্রথমে আমার কোন সেট আছে, প্রথমে আমার এ নামক সেট আছে, অর্থাৎ এ সেটের একটা উপাদান আছে কিন্তু ওই উপাদানটা বি সেটের মধ্যে নাই। যেমন এখানে 1 এখানে আছে কিন্তু এখানে কি আছে নাই, এ কারণে ও আমার 1 গ্রহণযোগ্য। এখানে 2 এখানে আছে কিন্তু এখানে নাই, গ্রহণযোগ্য। 3 এখানেও আছে এখানেও আছে, গ্রহণযোগ্য। আর কিছুই নেওয়া যাবে না। এখন বলতে পারেন ভাইয়া এখানে তো 4 আছে কিন্তু এখানে নাই, তাহলে আপনি 4 নেন। কিন্তু না, আমি বলছি এ বাদ বি, প্রথমে কার আছে এ, অর্থাৎ এ সেটে আছে কিন্তু বি সেটে নাই। এ সেটে আছে কিন্তু বি সেটে নাই। আবার যখন আমি বি বাদ এ যখন আমি বললাম তখন বি নামক সেটে আছে কিন্তু এ নামক সেটে নাই, তখন সেটা হবে আমাদের বি বাদ এ। বি বাস এ এটা হবে আমাদের 3 4 5, বাদ হচ্ছে 1 2 3। এটা জাস্ট চিহ্নের কাজটা আমি জাস্ট বুঝাইতেছি, এটা কিন্তু কোনো প্রকার ম্যাথ করাইতেছি না। জাস্ট চিহ্নের যে কাজ, এই চিহ্নের কাজটা হচ্ছে আমি সরাসরি আমি আগামী দিন বেশ কিছু যে এমসিকিউ সমাধান করাবো ওইখানে যাতে এই চিহ্নের কাজগুলো শেখাইতে না হয় এই জিনিসটা এখন শেখাই দিতেছি। সবাই ধৈর্য সহকারে আমি যে কয়টা ক্লাস নেই সর্বমোট প্রায় 90টা ক্লাস আমি নিব। সর্বমোট জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ মিলে সর্বমোট 90টা ক্লাস নিব এবং 31টা পরীক্ষা নেব। এই সবগুলা ক্লাস এবং সবগুলা পরীক্ষা যে দিতে পারবে একজন 27 বছরের স্টুডেন্ট ও 100% শিওর গণিতে এ প্লাস পাবে। আমি লেখা দিলাম একদম, মানে যে সবগুলা ক্লাস করবে আর এ প্লাস কনফার্ম, আর এ প্লাস কনফার্ম। শুধুমাত্র আমার এই প্রায় 90টা ক্লাস যে আমি নিব, এই সবগুলা ক্লাস প্রত্যেকটা অধ্যায়ের ক্লাসই এই 90টার মধ্যে থাকবে। একদম 17টা অধ্যায়ের যা লাগে সকল বেসিক ক্লাস, যে অধ্যায় থেকে যত ধরনের এমসিকিউ লাগে সেগুলা, যে অধ্যায়ের সৃজনশীল লাগে সেই সৃজনশীল সব মিলে 93টা ক্লাস। তাহলে ম্যাথমেটিক্স অংশে অর্থাৎ জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ এই দুইটা সাবজেক্ট যার যেটা আছে আপনি দুইটার মধ্যে এ প্লাস পাবেন।
আর অনেক স্টুডেন্ট আসলে শুধুমাত্র জেনারেল ম্যাথ পড়ে, ওরা তো সায়েন্স নেয় না, বা অনেক সায়েন্স নিয়ে হইতেছে কৃষি নেয়, ওদের ব্যাপার একটু আলাদা। ওরা ওরা শুধু জেনারেল ম্যাথের ক্লাসগুলো করতে পারলে ওদের জেনারেল ম্যাথে ওই প্লাস আসবে। তাহলে কি বুঝাইলাম এখানে, যেহেতু বি আগে ছিল, অর্থাৎ বি সেটের একটা উপাদান আছে কিন্তু এর মধ্যে নাই, যেমন 4 এবং 5, এই দুইটা উপাদান হচ্ছে এটার মধ্যে আছে কিন্তু এটার মধ্যে নাই, তাহলে আমাদের হবে 4,5, এই সেটটাই হচ্ছে আমাদের বি বাথ এ। তাহলে আশা করা যায় যে এই বাথের কাজ, এটাও আশা করি আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, বাথের কাজ অর্থাৎ সেটের অন্তর অর্থাৎ বিয়োগফল, এই জিনিসটাও আলোচনা করে দিছি। এরপর যে সার্বিক সেট, অর্থাৎ আমরা একটা প্রশ্নের মধ্যে যে সেটটাই লিখি না কেন, এই সার্বিক সেটেরই একটা উপসেট আমরা লিখব। এই সার্বিক সেট অন্য কোন সেটেরই আসলে উপসেট হবে না। অর্থাৎ আমরা একটা প্রশ্নের মধ্যে যে উপাদানগুলো লিখি না কেন, ওই প্রত্যেকটা উপাদানে আমার ইউ এর মান অর্থাৎ ইউ এর উপাদানের মধ্যেই থাকবে। এবং ইউ কে আমরা বড় হাতের ইউ, এটাকে আমরা বলি ইউনিভার্সাল সেট, অর্থাৎ সার্বিক সেট। সার্বিক অর্থাৎ সকল উপাদানই আসলে এটার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। আপনার দেখবেন একটা সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে অনেকগুলো আসলে ইয়ে দেওয়া দিবে সেট, ওর মধ্যে একটা ইউ সেট দিবে, আপনি দেখবেন খেয়াল করে ওই ইউ সেটেরই একটা এই মানে বাকি উপাদানগুলো এ সেট, বি সেট, সি সেট, এই সেটগুলো হচ্ছে ইউ সেটেরই হচ্ছে উপসেট। এ কারণে ইউ কে বলা হয় আমাদের সার্বিক সেট, অর্থাৎ সকল সেটের বস, সকল সেটের বস। সেটের অন্তর যেটা হচ্ছে আমাদের এ প্রাইম এবং এ সি। আপনাকে আমি বলেছিলাম যে প্রাইম এবং না, বাত এবং মাইনাস, বাত এবং মাইনাস এই জিনিসটা দুইটার কাজ তো সেম। প্রাইম থাকলে আমরা বলবো হচ্ছে এ প্রাইম মানে ইউ মাইনাস এ, আর প্রাইম মানে হচ্ছে এ বাত ইউ বাত এ। বুঝেন নাই? যার পাওয়ার প্রাইম ইউ মাইনাস ওইটা, আর যার পাওয়ার সি ইউ বাত ওইটা। অর্থাৎ প্রাইমের ক্ষেত্রে আমি মাইনাস অর্থাৎ অন্তর বলি, আর এটা আমরা পূরকের ক্ষেত্রে ব্যবহার করি। একটা হচ্ছে অন্তর আর একটা হচ্ছে পূরক, কিন্তু মোটামুটি অনেকটুকু সেম। পূরক সেট বলে আমরা বাত ইউজ করব, অন্তর মানে সেটার অন্তর বের করতে বলে আমরা এটা ইউজ করব। আর প্রাইম থাকলে মাইনাস ব্যবহার করব, সি থাকলে বাদ ব্যবহার করব। যার পাওয়ার প্রাইম ইউ মাইনাস ওইটা, যার পাওয়ার সি ইউ বাদ ওইটা। যাই হোক, যেমন এখানে এ ইউনিয়ন বি, এটার পাওয়ার হচ্ছে সি, তাহলে হবে সি থাকার কারণে বাদ, অর্থাৎ ইউ বাদ হচ্ছে এ ইউনিয়ন বি, এরকম হবে আমাদের। তো সামনে আমরা এখন আলোচনা করতে পারি কোনটা, পূরক সেট তো বললাম, এখন হচ্ছে সংযোগ সেট এবং সেট সেট। সংযোগ সেট এবং সেট সেট এই দুইটা জিনিস এখন একটু বলে দিই। সংযোগ সেট এবং সেট সেট কি? একটা হচ্ছে আমাদের ইউনিয়ন আর একটা হচ্ছে ইন্টারসেকশন। এই দুইটা জিনিস এখন একটু বলবো। এই দুটো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো ইউ কে বলি হচ্ছে মানে ইউনিয়ন, এটাকে আমরা বলি হচ্ছে ইউনিয়ন অফ সেটস অর্থাৎ সংযোগ সেট। ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ, অর্থাৎ দুইটা সেটকে আমরা সংযোগ করব। 1 2 3 ইউনিয়ন 3 4 5, আর এখানে আমরা 1 2 3 3 4 5। আচ্ছা, তাহলে এই দুইটা জিনিস একটু বুঝে আসবে। আমাদের ইউনিয়ন বলতে সংযোগ করা বোঝায়, অর্থাৎ আমরা লসাগু তো বের করছি এর আগে, আমরা আরো ছোট ক্লাসে আমরা লসাগু গসাগু বের করছি না। প্রথমে গসাগু মানে কি ছিল? গসাগু মানে হচ্ছে
যখন আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে বের করতাম, আমরা দেখতাম হচ্ছে যে উপাদান মানে যে সংখ্যাটা সবগুলোর মধ্যেই আছে সেটা আমরা নিতাম। তো এখানেও দেখেন 3 আছে, এখানেও 3 আছে, দুইটার মধ্যেই আছে, যেটা দুইটার মধ্যেই আছে শুধুমাত্র ওইটাই নিব, যেটা শুধুমাত্র দুইটার মধ্যেই আছে শুধুমাত্র ওইটাই নিতে পারবো। আর ইউনিয়ন বলতে বোঝায় যে দুইটার মধ্যে আছে ওইটাও নিব, এরপরে যেগুলা মিল নেই ওইগুলোও লিখবো। প্রথমে যেটা মিল আছে ওইটা আমরা দুইটা থেকে একটা নিব, এরপরে যেগুলা মিল নেই ওইগুলো আমি লিখবো। তো এটা আমাদের যে সেটটা হবে এটা হচ্ছে আমার ইউনিয়নের কাজ, আমরা এইভাবে বের করব। আর ইন্টারসেকশন বলতে বোঝায় শুধুমাত্র দুইটার মধ্যে আছে সেটা আমরা নিব। তো এইভাবে আমরা ইউনিয়ন এবং ইন্টারসেকশনের কাজ করতে পারি। এটাকে বলা হয় আমাদের সংযোগ সেট অর্থাৎ ইউনিয়ন অফ সেটস, আর এটাকে বলা হয় সেট অর্থাৎ ইন্টারসেকশনের সেট। এই যে এটার মধ্যে আরো একটা কথা আমি বলি, আমাদের আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে নিট সেট সেট। নিট সেট সেট নিট সেট সেট এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে এখানে আপনার দুইটা জিনিস মিল কোথায়? দুইটার মধ্যেই আছে এমন কোন উপাদান কিন্তু নাই, তাহলে এটার আমার উত্তর হবে ফাঁকা। ইন্টারসেকশনের কাজ আপনি করলেন, ইন্টারসেকশনের কাজ করার পর যদি এরকম ফাঁকা সেট যদি আইসা পড়ে, অর্থাৎ দুটার মধ্যে আসলে যে জিনিসটা শুধুমাত্র মিল আছে সেটাই তো আপনি নেবেন। এখন কোনো কিছুই আপনার মিল নাই, দুটা সেটের মধ্যে আপনার কোনো কিছুই মিল নাই, তাহলে এই দুইটা সেট হবে আমাদের পরস্পরের নিশ্চিত সেট। তাহলে নিশ্চিত সেট কি জিনিস, ইউনিয়ন ইন্টারসেকশনের কাজ, এগুলাও আলোচনা করে দিছি। মোটামুটি অনেকটুকুই আলোচনা হয়ে গেছে, ক্লাস হয়ে গেছে আমাদের 32 মিনিট। এখন নিশ্চিত সেটটা আলোচনা করলাম। শক্তি সেট অর্থাৎ পাওয়ার সেট যেটা ওই পি ওটা অনেক আগেই বলে দিচ্ছি। এরপর আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ক্রম জোড় এবং কার্তেশীয় গুণক। এতক্ষণ পর্যন্ত কেবলমাত্র সেট অংশটাই শেষ করতে পারি নাই, আবার ফাংশন আলোচনা করতে হবে। যাই হোক, শুরু করছি, আলোচনা করতে থাকি। ক্রম জোড়, ক্রম জোড়ের যে নিয়মটা হচ্ছে ক্রম জোড় একটা নিয়ম বলছিল, ক্রম জোড় এক বিজ্ঞানীর নাম। সে নিয়মটা বলছে কমার আগের দুই পাশে যে জিনিসটা থাকবে ওই জিনিসটা আমি সমান লিখতে পারবো, কমার পরের যে দুটা জিনিস থাকবে সেই দুটা জিনিস সমান লিখতে পারবো। দেখেন তো, এখানে আমার কমার আগে আছে 2x প্লাস ওয়াই, এখানে কমার আগে আছে 6। কমার আগের দুইটা 2x প্লাস ওয়াই এবং 6 হচ্ছে সমান, এবং কমার পরে যে দুটো ছিল এখানে 3 এবং এখানে হচ্ছে x মাইনাস ওয়াই। কমার পরের দুইটা সমান হবে এবং কমার আগের দুইটাও সমান হবে। এটাই হচ্ছে আমাদের। এখন এটা সমাধান করে জাস্ট x এবং y এর মান কিন্তু আমরা অতি সহজে নির্ণয় করতে পারি। x সমান 3, y সমান হচ্ছে x মাইনাস 3, অর্থাৎ 3 মাইনাস 3 তার মানে হচ্ছে 0, আর লাস্ট আছে 3,0 এরকম। এটা হচ্ছে আমার x এবং y এর মান। এখান থেকে আমাদের এরকম মানই আসলে বের করতে বলে, যে হচ্ছে এরকম দিয়ে বলে এখানে x, y নির্ণয় করার জন্য। এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, বোর্ডে অনেকবার ম্যাথ আসছে এবং বারবার আসে। কমার আগের দুইটা সমান এবং কমার পরের দুইটা সমান ধরে আমাদের যে দুটো সমীকরণ হবে এই দুটো সমীকরণ আমরা প্রতিস্থাপন, অপনয়ন আর গুণন, লৈখিক চিত্র, ক্রেমার যে যেটা খুশি পদ্ধতিতে নির্ণয় করে x এবং y এর মানটা বের করবেন, শেষ। এটাই হচ্ছে আমাদের ক্রমজোড় গেল। এরপর আসে কার্তেশীয় গুণক। তিন নাম্বার ক্লাস চলতেছে আমাদের এসএসসি 27 এবং 28 ব্যাচ, একদম ফ্রি কোর্স।
কার্তেশীয় গুণজ, যেমন পি নামক সেট হচ্ছে 1 2 3 আর কিউ নামক সেট হচ্ছে আমাদের 3,4। কার্তেশীয় গুণজ বলতে বোঝায় আমাদের দুইটা ক্রস গুণন করতে হবে, এটা করব অথবা এটা, মানে দুইটা সেট আমরা গুণন করব, এই জিনিসটা। তাহলে এটা আমরা লিখতে পারি 1 2 3 তাহলে প্রথমটার সাথে প্রথমটা আমরা 1,3 লিখব, আর এগুলা সবসময় আমাদের ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকবে। 1 4, তারপরে 2 3 2 4 3 3 3 4, এভাবে আমরা জোড়ায় জোড়ায় নিতে পারি। 2 3 2 4 কমা দিয়ে লিখবো 3 3 3 4। এইভাবে আমরা নিতে পারি, মানে প্রথমটার সাথে প্রথমটা নিলাম, এরপর প্রথমটা দ্বিতীয়টা, আবার দ্বিতীয়টা প্রথমটা, দ্বিতীয়টা দ্বিতীয়টা, এটা 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 এটা, এইভাবে আমরা নিতে পারি। আমাদের 6টা জোড়া সৃষ্টি হইলো, প্রত্যেকটা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ, আর সবগুলাকে হচ্ছে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে আমাদের সেটের গুণন। আর এখান থেকে আমাদের আসবে হচ্ছে অন্বয় এবং ফাংশন। এখান থেকে কিন্তু আমরা অন্বয় এবং ফাংশনের ধারণাটা পাই। ওটাও সামনে আসতেছে, তো কিভাবে নিতে হবে সেটা তো বললাম। এখন আপনি বলবেন হচ্ছে একটা জিনিস আপনাদেরকে আমি এখন দেখাই, পি ক্রস কিউ এর মধ্যে এটা দেখাইতে পারলাম না, আমরা কিউ ক্রস পির মধ্যে একটা জিনিস আপনাদেরকে দেখাবো। কিউ ক্রস পি, তাহলে কিউ হচ্ছে 3,4, এটার সাথে গুণন করব 1 2 3। এটা করলে আমরা কি লিখবো, প্রথমে 3 1 3 2 3 3, আবার 4 1 4 2 4 3, এইভাবেই লিখবো। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এই যে জোড়াটা লিখলেন, এই জোড়াটা লিখলেন, এখানে জোড়াটা লিখলেন, আপনি তো এখন কি করছেন জিনিসটা, আপনি আগে বড়টা লিখছেন পরে ছোটটা লিখছেন কেন? আমি আগে ছোটটা লিখলে অসুবিধা কি, আমি 1,3 লিখি। এই যে টেন্স 1 3 জায়গায় 3 1 লিখবেন, বা যেখানে 3 2 হওয়ার কথা এখানে আপনি 2 3 লিখবেন, এই জিনিসটা হবে না। যদিও এখানে বড়টা আগে, তার বলে আপনার মনে হতে পারে যে আমি ছোট থেকে বড় আকারই সাজায় লিখি, আমরা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটাই করি, সেটের ক্ষেত্রেও কিন্তু আমরা এই কাজটাই করি। কিন্তু এই কার্তেশীয় গুণজ, যেখানে ছোট থেকে বড় লিখছি, এখানে ছোট থেকে বড় লিখছি না, তো আপনি এখানে বলতে পারেন যে এখানে আমি ছোট থেকে বড় আকারে সাজায় লিখি, তা না। আমাদের এখানে যে সিকোয়েন্সটা আছে ওই অনুযায়ী আমাদের রাখতে হবে। আমরা এখানে পণ্ডিতগিরি করলে 0 পাবো। তাহলে আসলে যে টপিকগুলো আমাদের ছিল এই 2.1 2.1 আমার ডান। এখন চলে যাবো 2.2 2.2 এখন আলোচনা করব। ক্লাস 38 মিনিট হয়েছে, আরো 38 মিনিট হইলেও আমার কোনো কিছু অসুবিধা নাই। আগে বেসিক জিনিসগুলো আগে শেষ করে আজকে দিয়ে দেই। অন্বয়, তাহলে আমাদের 2.2 এর প্রথম টপিকটা হচ্ছে আমার অন্বয়, অর্থাৎ রিলেশন, সম্পর্ক। রিলেশন বা সম্পর্ক আমরা বুঝি। অন্বয় কি আমাদের x, y এরকম এরকম হয় আমাদের, অর্থাৎ x এবং y এর মধ্যে আমার কোন একটা সম্পর্ক থাকবে, x এবং y এর মধ্যে আমার একটা সম্পর্ক থাকবে। যদি সেই সম্পর্কটা যদি আমাদের আসলে থাকে, তাহলে ওইটাকে আমরা অন্বয় বলবো। যেমন সবসময় আমাদের x এরকম হবে, না হয় আমাদের এরকম, মানে x বড় হবে অথবা x ছোট হবে, অথবা x = y হবে, এরকম যে কোনো আমরা সম্পর্ক দিয়ে দিতে পারি।
যে কোনো একটা সম্পর্ক আমি দিয়ে দিতে পারি। অন্যয় অর্থাৎ সম্পর্ক অর্থাৎ রিলেশন এই জিনিসটাই যেখানে আমাদের যে এই জোড়ায় জোড়ায় যে আমাদের থাকবে, অর্থাৎ এই ক্রস গুণন, ক্রস করলে আমরা যে জিনিসটা পাই, সেই ক্রসটা করার পরে যে আমাদের জোড়ায় জোড়ায় হয়। এই যেমন এখানে আমাদের হয়েছিল না 3,1 3,2, এগুলাই কিন্তু, এটা কিন্তু আমাদের একটা অন্যয়। কেন অন্যয়? কারণ এটার মধ্যে কিন্তু আমাদের এই জিনিসটা লক্ষ্য করতে পারবো আমরা। এখানে আমরা দেখতে পারবো প্রথমটা x এর মান, পরটা y এর মান। এখানে সবগুলোর ক্ষেত্রেই কিন্তু আমাদের x বড় হয়েছে, y ছোট হয়েছে, x বড় হয়েছে, y ছোট হয়েছে, এই কারণে আমাদের একটা অন্যয়। কিন্তু যে কোনো অন্যয় আমাদের ফাংশন হতে পারে না। অন্যয়, এবং এটা আমার একটা অন্যয় কিন্তু এটা আমাদের ফাংশন না। এটা আমার একটা অন্যয় কিন্তু এটা ফাংশন না। দেখেন এটা অন্যয় কেন? কারণ দুইটা জোড়া যে আমাদের এখানে আছে, দুইটা জোড়ার মধ্যে কিন্তু আমার x এর মান বড়, y এর মান ছোট। এই জিনিসটা কিন্তু আমার দুইটার মধ্যেই আছে। এই দুইটা জায়গার মধ্যেই আমার x এর মান বড়, y এর মান ছোট, এই দুইটা জিনিস এখানেই আছে আমাদের। কিন্তু আমি যদি এখানে লিখতাম 4,1 4,2 4,4 4,5, এটা কি একটা অন্যয় হবে? ভাইয়া এটা কি একটা অন্যয়, একটা ফাংশন? কোনো কিছুই না। এটা একটা অন্যয় হবে না, একটা ফাংশনও হবে না। কারণ এখানে বলতেছে x বড়, এখানে বলতেছে x বড়, এখানে বলতেছে x y দুইটাই সমান, এখানে বলতেছে y বড়। তিনটা জায়গায় কি তিনটা কথা এখানে হিসাব করছে না? একবার x বড়, একবার y বড়, আবার x y দুইটা সমান। হ্যাঁ, এই কারণে আসলে এটা অন্যয় হবে না, এটা অন্যয় হবে না, ফাংশনও হবে না। এটা শুধুমাত্র অন্যয়, কারণ এটার মধ্যে শুধুমাত্র x হচ্ছে বড়, y ছোট, দুটার মধ্যে এই জিনিসটাই মিল আছে, দুটার মধ্যে x বড়, y ছোট মিল আছে। এটা এই কারণে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের অন্যয়, কিন্তু এটার মধ্যে আমার অন্যয় হবে না। এখন অন্যয় হওয়া সত্ত্বেও এটা ফাংশন না। কেন ফাংশন না বা কে ফাংশন হয় সেই জিনিসটা এখন বলবো। তাহলে অন্যয় জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারছি, সবগুলা x বড়, সবগুলা y ছোট এরকম হবে, না হয় সবগুলা y বড়, না হয় সবগুলা x y সমান, এরকম হতে পারে। যেমন আমি লিখতে পারি 1,1 2,2 3,3, এটা হচ্ছে আমাদের কি হবে? ফাংশন। এটা অন্যয় হবে, ফাংশন হবে, কারণ প্রত্যেকটার মধ্যে একটা জিনিস মিল আছে, হচ্ছে প্রত্যেকটাই x এর মান, মানে প্রত্যেকটার ক্ষেত্রে আমার x এবং y সমান, প্রত্যেকটার ক্ষেত্রেই কি আমার হয়েছে x এবং y সমান হয়েছে। প্রত্যেকটার ক্ষেত্রেই যেহেতু আমার এই জিনিসটা কিন্তু আমরা প্রকাশ করতে পারলাম, এই কারণে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের একটা অন্যয়, কিন্তু এটা আমাদের ফাংশনও হয়, কিন্তু এইটা আমাদের ফাংশন হবে না। আচ্ছা, ফাংশন হচ্ছে আমার সেই জিনিস একটা x এর জন্য একটা y থাকবে, x কিন্তু সেম কিন্তু y ভিন্ন, x সেম কিন্তু y কিন্তু ভিন্ন হয়ে গেছে। এই কারণে এটা আমাদের অন্যয় শুধুমাত্র, কিন্তু ফাংশন না। কিন্তু ভিন্ন ভিন্ন x এর জন্য ভিন্ন ভিন্ন y আইছে, ভিন্ন ভিন্ন x এর জন্য যদি ভিন্ন ভিন্ন y আসে, ওটাকেই আমরা বলবো হচ্ছে ফাংশন। যেমন 1 এর জন্য 2 আর 2 এর জন্য হচ্ছে 3, তাহলে কি এই y পাওয়ার জন্য কি x এর সাথে কি 1 যোগ করা হইতাছে না? হ্যাঁ, x কে 1 যোগ করলে কি y পাওয়া যায়। এটাকে আমরা কি f of x বলতে পারি না? f of x হচ্ছে x plus 1, অর্থাৎ একটা ফাংশন হিসাব করছে। এটা হচ্ছে আমাদের কি একটা ফাংশন, এটা আমাদের একটা ফাংশন, যেটা হচ্ছে আমাদের যেটা f of x হচ্ছে x plus 1, অর্থাৎ x এর সাথে 1 যোগ করলে আমরা f of x অর্থাৎ y পাবো। ভিন্ন ভিন্ন x এর জন্য ভিন্ন ভিন্ন y পাওয়া গেলে, মানে y থাকলে সেটাকে আমরা বলবো হচ্ছে ফাংশন। আর যদি অনেকগুলা x বা দুইটা x এর জন্য, একাধিক x এর জন্য যদি শুধুমাত্র, মানে একাধিক y এর জন্য শুধুমাত্র একটা x, তাহলে সেটা আমাদের হবে না, সেটা আমাদের শুধুমাত্র অন্যয় হবে। একাধিক x এর জন্য ভিন্ন ভিন্ন y থাকলে
এটা শুধুমাত্র আমার অন্যয় হবে, কিন্তু ফাংশন হবে না। আর ভিন্ন ভিন্ন এক্স এর জন্য ভিন্ন ভিন্ন ওয়াই, এটা হচ্ছে আমার অন্যয় এবং ফাংশন দুইটাই হবে। তাহলে অন্যয় এবং ফাংশন এই জিনিসটা বুঝে দিচ্ছি। এরপরে আমাদের আসছে হচ্ছে ডোমেন রেঞ্জ। ডোমেন এবং রেঞ্জ এগুলো আমাদের অন্যয় অর্থাৎ ফাংশন আকারে যদি এরকম দিয়ে দেয়, মানে অন্যয়ের পদ্ধতিতে এইভাবে যদি আমাদের দিয়ে দেয়, এইভাবে দিলে আমরা ডোমেন অর্থাৎ এটা আমাদের একটা ফাংশন বড় হাতের এফ এরকম আমরা নিতে পারি। তো এফ এর ডোমেন মানে এফ ডি, মানে এফ এর না, এটা আমরা এইভাবে লিখব ডিএফ অর্থাৎ ফাংশনের ডোমেন। ফাংশনের ডোমেন হচ্ছে আমাদের এই প্রথমগুলো নিতে হবে 1 এবং 2। প্রথমগুলো নিলে হয় ডোমেন, আর ফাংশনের রেঞ্জ মানে হচ্ছে দ্বিতীয়গুলা। প্রথমগুলা নিলে হয় ডোমেন, প্রথমগুলা নিলে ডোমেন, আর দ্বিতীয়গুলা নিলে রেঞ্জ। ফাংশনের লেখচিত্র এটা আমাদের অতটা ইম্পর্টেন্ট না। আমরা আরো কিছু জিনিস এখন দেখবো, এই জিনিসগুলো আমাদের লাগে। যেমন আমাদের এফ অফ এক্স দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3। আমাকে বলবো এফ অফ -2। এটা আমাদের কিন্তু ফাংশনের আলোচনা, যার কারণে এগুলা বলতেছি। এক্স এর জায়গায় কি আমি -2 বসাইছি, এই কারণে এখানে আমাদের প্রত্যেকটা এক্স যেখানে আছে, এখানে আমাদের এক্স আছে, প্রত্যেকটা এক্স এর জায়গায় আমি -2 বসাবো। অর্থাৎ এফ অফ -2 হবে -2 এর পাওয়ার 2 প্লাস 3। আর এটাকে হিসাব করলে হয় 7। আমাদের বিপরীত ফাংশন নির্ণয়। বিপরীত ফাংশন হচ্ছে যার এইটাকে আমরা y ধরে নিব। বিপরীত ফাংশন নির্ণয়ের ক্ষেত্রে আমরা y ধরে নিলে এইটার সমাধান কইরা আবার x এর এখানে কি y এর মানকে x এর মাধ্যমে প্রকাশ, আর এটার উল্টা কি হবে, x এর মানকে y এর মাধ্যমে প্রকাশ। এখানে y এর যে মানটা আছে সেটা x এর মাধ্যমে প্রকাশ করা আছে, এটারে উল্টা করব মানে বিপরীত করব, তার মানে এই x এর মানকে আমরা y এর মাধ্যমে প্রকাশ করব। সেটা আমরা লিখতে পারি হচ্ছে y - 3 = x স্কয়ার, x সমান হচ্ছে √x √y - 3। এটা হচ্ছে আমাদের কি, এটা x এর সমান, x মানে হচ্ছে √x - y - 3। তো এই ফাংশনটার বিপরীত ফাংশন হচ্ছে এটা, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি হচ্ছে f of x। f of x এবং y সমান, x সমান হবে আমাদের f ইনভার্স y, আর f ইনভার্স y আর এটা হচ্ছে আমাদের সমান। তাহলে আমরা লিখতে পারি f ইনভার্স y সমান হচ্ছে √y - 3, আর f ইনভার্স x হবে √x - 3। এই যে √x - 3 হচ্ছে আমার এই x স্কয়ার প্লাস 3, এটার বিপরীত ফাংশন। এটার বিপরীত ফাংশন হচ্ছে আমাদের এটা। এবং আমাদের এরকম প্রশ্নগুলো খুব কম আসে, তার কারণে এটা দেখাইতেছি না। এটা যখন উচ্চতর গণিতের যখন আমি সেট ফাংশনটা আলোচনা করব, উচ্চতর গণিতে আমাদের এই প্রশ্নগুলো মাঝে মধ্যে আসে, তার কারণে এরকম ফাংশন দেওয়া থাকলে সেই ফাংশন থেকে আমরা কিভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে পারি ওইগুলো সামনে দেখাবো। আরো দুই একটা বিপরীত ইনভার্স নির্ণয় করার জন্য দেখাই। এগুলো আমাদের পরীক্ষায় আসে, যার কারণে এগুলো আমাদের একটু বারবার দেখানোর প্রয়োজন হয়। তো এই জিনিসটা কিন্তু আমরা আসলে পারবো। এক নাম্বার হচ্ছে f অফ a সমান যদি আমাদের a স্কয়ার মাইনাস 5a প্লাস 6 হয়, তাহলে বা f অফ b যখন আমি নিলাম
এর জায়গায় বি লেখার কারণে প্রত্যেকটা এর জায়গায় আমি বি লিখবো, বি স্কোয়ার মাইনাস 5b প্লাস 6 এরকম। অর্থাৎ এখানে এর জায়গায় আমি যে জিনিসটা লিখতেছি এখানে প্রত্যেকটা এর জায়গায় আমি সেই জিনিসটা লিখবো। আর এখানে আমার যে চলকটা থাকবে সেটাই আমাদের এখানে ব্র্যাকেটের ভিতরে থাকবে। এখানে আমাদের এফ ও থাকতে পারে, জি ও থাকতে পারে, যেমন জি অফ এ, জি অফ বি এরকমও থাকতে পারে। অর্থাৎ আমাদের এফ দিয়েও থাকতে পারে, জি দিয়েও থাকতে পারে, এর বাইরে আসলে কোনো কিছু থাকবে না। তো এই যে আমাদের ফাংশনটা আমাদের দিছে, এটা আমরা এক্স এর মাধ্যমে প্রকাশ করেছি। এক্স, এফ অফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। বলতে পারে যে এই ফাংশনের বিপরীত ফাংশন বা এফ অফ ওয়াই ইজ ইকুয়াল এক্স, এরকম কিছু প্রমাণ কিন্তু আমাদের চাইতেই পারে। তবে এগুলা আসলে অনেক ফাংশনের ক্ষেত্রে চায়, এই ফাংশনের ক্ষেত্রে আবার এটা চাবে না। এরকম জিনিসগুলোও কিন্তু আমরা কখন ইয়ে হইতে পারে ওটা আমি বলে দিব। তো এটা আমরা হচ্ছে দেখেন এটার বিপরীত ফাংশন আমার নির্ণয় করতে হবে। তাহলে এটা আমরা y এর সমান ধরবো, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 হচ্ছে আমার y এর সমান। তাহলে x স্কয়ার এটা ভাঙলে হয় x মাইনাস 2 এবং x মাইনাস 3, এটা আমাদের y এর সমান। এই দুইটা ফাংশন এমন কিছু হবে যা অবশ্য আমরা এটাকে 1 ইনটু y লিখতে পারি, কারণ এটা তো আমাদের জিরোর সমান ওইরকম কিছু বলা নাই। এই দুইটা ফাংশনের গুণফল এই দুটার সমান, তাহলে প্রথমটা আমরা প্রথমটার সমান লিখতে পারি, x মাইনাস 2 সমান y, x মাইনাস 3 সমান 1। আচ্ছা, এটার ইনভার্স ফাংশন নির্ণয় করতে এরকম দিবে না, এরকম ফাংশনের আমরা ইনভার্স ফাংশন নির্ণয় করতে আমাদের দিবে না। f অফ y ইকুয়াল x এরকম দিবে না। জাস্ট এই জিনিসটা মনে রাখেন, যদি এই পাশে ধ্রুবক আইসা পড়ে তাহলে এইটাকে যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, এইটাকে আমরা দুইটার গুণফল আকারে প্রকাশ করতে পারি। প্রথমটার গুণফল এটার সমান, দ্বিতীয়টার গুণফল আমাদের এটার সমান, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে কিন্তু আমাদের x এর মান কিন্তু আমরা বের করতে পারি। x মানে হচ্ছে আমাদের 4, x এর মান 4 আমরা এটার মধ্যে বসালে y সমান হবে 2। এরকম আমরা মান নির্ণয় করতে পারি। আমাদের বেশ কিছু ফাংশন এরকম আছে যে ফাংশনগুলোর আমাদের ডোমেন এবং বিপরীত ফাংশন নির্ণয় করতে বলে। যাই হোক, দেখি বইয়ে কোনগুলো আছে। ফাংশনের লেখচিত্র এটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না, তার কারণে দেখাইতেছি না। এফ অফ এক্স হচ্ছে 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। এই ফাংশন এইটার হচ্ছে বিপরীত ফাংশন, মানে f ইনভার্স x সমান কত হবে, f ইনভার্স নির্ণয় করতে হবে। যার কারণে এটা আমরা y ধরে নিব, পরে এইটুকু আমরা সমাধান করে মানে y সমান এটা দিলে x সমান কত হবে ওটা আমরা y এর মাধ্যমে প্রকাশ করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। তাহলে 4x মাইনাস 7 হয় 2xy মাইনাস 4y, আর এটা এই x আমরা এখানে নিয়ে আসবো, 7 মাইনাস 4y, x কমন নিলে হয় 4 মাইনাস 2y, এটা হচ্ছে 7 মাইনাস 4y এর সমান। x সমান হচ্ছে আমাদের 7 মাইনাস 4y ডিভাইডেড বাই 4 মাইনাস 2y x। আর আমাদের ছিল f অফ y, f অফ x মানে তো y,
তাহলে x সমান হবে আমাদের f ইনভার্স y, আর x মানেই আমাদের এইটা, তার মানে আমরা লিখতে পারি f ইনভার্স y সমান হচ্ছে x এর সমান। তাহলে আমরা ফাইনালি লিখতে পারবো x, x মানে হচ্ছে আমাদের এটা, তাহলে f ইনভার্স y এটা হচ্ছে আমাদের এটা, তাহলে f ইনভার্স x হবে 7 minus 4x divided by 4 minus 2y। তো এইভাবে আমরা বিপরীত ফাংশন নির্ণয় করতে পারি। যাই হোক, এই অন্যয় ফাংশনের থেকে যে আমাদের ডোমেন ট্রেন্সের যে বিষয়গুলো আছে বা বিপরীত ফাংশনের আরো বেশ কিছু জিনিস আমরা এখানে খুব একটা এক্সাম্পল নাই, যার কারণে খুব সুন্দর করে দেখাতে পারলাম না। আর এগুলো আমাদের খুব একটা পরীক্ষায় আসেও না, জেনারেল ম্যাথে আমাদের খুব একটা আসে না, কিন্তু হায়ার ম্যাথে যেগুলো আসে ওইগুলা তো আমরা ওই হায়ার ম্যাথ ক্লাসের সেট ফাংশন মানে এই সেটটা শেষ করে আমি কিন্তু বাস্তব সংখ্যার অধ্যায়টা শেষ করছি। আমি চাইলে পারতাম যে এরকম করার জন্য আমি আগে সেট ফাংশন মানে জেনারেল ম্যাথের একটা অধ্যায় শেষ করছি, এখন হায়ার ম্যাথের একটা অধ্যায় শেষ করি, কিন্তু না, আগে জেনারেল ম্যাথের সেট ফাংশনটা আগে ভালো করে পড়ে নিলাম। এটার এমসিকিউ এটা ছিল সব কিছু কভার হয়ে যাবে। এটা এই অধ্যায়টা শেষ করেই হচ্ছে হায়ার ম্যাথের অধ্যায় এক শুরু করব, মানে এটা জেনারেল ম্যাথের আমার সেট ফাংশনটা ভালো করে বোঝা হইলো, তখন হায়ার ম্যাথের সেট ফাংশনটা বোঝাইলে আর সুন্দর আমরা বুঝতে পারবো। এই কারণে বুদ্ধি করে এটা আগে একটু বোঝানোর চেষ্টা করছি। আবার যখন এখানে বীজগণিতিক রাশি অধ্যায়টা পড়াবো তখন আমার যে হায়ার ম্যাথের বীজগণিতিক রাশি পড়াবো, তো এটার বীজগণিতিক রাশি পড়লে ওটার বীজগণিতিক রাশি পড়তে সহজ হবে। আবার যখন সপ্তম অধ্যায় পড়াবো তখন আবার যে হায়ার ম্যাথের তৃতীয় অধ্যায়টা পড়াবো, সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায়ের সাথে 3 নম্বর অধ্যায় 4 নম্বর অধ্যায় পড়াই দিব। এরকম বেসিক জিনিসগুলো আগে জেনারেল ম্যাথ থেকে আগে কভার করে এরপর হচ্ছে ওই অধ্যায়গুলো হায়ার ম্যাথে পড়ার চেষ্টা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।